ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, কোট আনকোট মেয়র, যিনি শপথ পড়েননি, ইশরাক হোসেন, তিনি কয়েকদিন আগে একটা সভা করলেন। সিটি কর্পোরেশনে যে মঞ্চে বসা ছিলেন তার পেছনে যে ব্যানারটা ছিল সেখানে লেখা ছিল মাননীয় মেয়র, যদিও তিনি শপথ পড়তে পারেননি। এবং মজার ব্যাপার হলো এরই মধ্যে 1 জুন এই সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে গেছে, কারণ গত 2020 সালে নির্বাচনটি হয়েছিল। এখন আইনি জটিলতাটা কি যে ওনার নামে গেজেট হলো, শপথ পড়ানো গেল না, এখন 1 জুনও শেষ হয়ে গেল, কিন্তু উনি নিজেকে দাবি করছেন মেয়র। আবার সিটি কর্পোরেশন বিভিন্ন কাজও তিনি করছেন দেখি, এই যে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করছেন। টোটাল বিষয়টা মিলে একটু আইনি জায়গাটা একটু যদি বলেন যে ইশরাকের কেসটা কি আইনি না রাজনৈতিক? আমরা আইনের জায়গাটা থেকে শুরু করতে পারি এই প্রশ্নটার উত্তর হিসাবে। প্রথম কথা হলো যে ইশরাকের পক্ষে একটি ট্রাইব্যুনালের আদেশ আছে, ইলেকশন ট্রাইব্যুনালের, যেটিকে আদালতে আপনার সরকার পক্ষ বলেন অথবা আপনার নির্বাচন কমিশন বলেন, তারা চ্যালেঞ্জ করেননি। সুতরাং ওই রায়টা ওইভাবে ইনট্যাক্ট আছে। কিন্তু একজন সচেতন নাগরিক হিসাবে একজন রিট করেছিলেন, সেই রিটের ফল কিন্তু রিটকারীর বিপক্ষেই গিয়েছেন। পরবর্তীতে তিনি অ্যাপিলেট ডিভিশনে আপিল করেছিলেন বিষয়টা নিয়ে। অ্যাপিলেট ডিভিশন তখন বলেছিলেন যে এই বিষয়টা নিয়ে ইলেকশন কমিশনের আচরণ যথাযথ হয়নি এবং এইটা ইলেকশন কমিশনেরই দায়িত্ব সুরাহা করার। তো এইরকম একটা পর্যায়ে আপনার দেখা গেল যে ইশরাক তিনি ওই নিজেকে মেয়রের ঘোষণা দিয়েছেন এবং এই যে কথাগুলি আপনি বললেন যে এইগুলো সাবসিকুয়েন্টলি ধারাবাহিকভাবে ঘটেছে। এখন এখানে দুটো প্রশ্ন আসে। একটা হলো যে তাদের একটা রাজনৈতিক স্ট্যান্ড আছে, তিনি রাজনীতি করেন, তিনি নির্বাচন করেছেন, তার পক্ষে একটি আদালতের রায় আছে, তিনি ন্যাচারালি মেয়র পদে শপথ নিতে চান বা বসতে চান, এইটা তার ধরেন একটা স্ট্যান্ড, সেটা তার আপনি লেজিটিমেট এক্সপেকটেশন বলেন বা যেটি বলেন সেটা তার আছে। কিন্তু একই সঙ্গে দুটো লিগ্যাল জটিলতা এখানে আছে। একটা হলো আপনি যেটা বলছিলেন যে সময় পার হয়ে গিয়েছে, 1 জুন তো এই সিটির মেয়র মেয়াদ শেষ, মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে এবং একই সঙ্গে তার আগেই সরকার বাংলাদেশের সবগুলো সিটি কর্পোরেশনের মেয়রদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিলেন, সার্কুলার দিয়ে প্রশাসক দিয়ে দিয়েছিলেন। ফলে ওই দুটো লিগ্যাল ইস্যু, সার্কুলার দেওয়ার পরেও কিন্তু চট্টগ্রামে কিন্তু আবার মেয়র বসিয়েছে। চট্টগ্রামে আমি সেটাই বলছি যে ওই দুটো লিগ্যাল ইস্যু কিন্তু এই প্রসঙ্গে চলে আসবে সামনে, এটা হচ্ছে প্রথম কথা। কিন্তু একটা ব্যতিক্রম আমরা চট্টগ্রামের ক্ষেত্রে দেখেছি, এখন সেটার কোনো লিগ্যাল ব্যাখ্যা গভর্নমেন্টের জায়গা থেকে দেওয়া হয়নি, আমরা শুনিনি এরকম। তো যাই হোক, সেটা সরকার মনে করেছেন বা যেটি এই সংক্রান্ত মন্ত্রণালয়, তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয় মনে করেছেন যে ওখানে উনি কন্টিনিউ করতে পারেন, সেটা করেন। কিন্তু ঢাকার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে প্রশাসক আছেন, একই সঙ্গে ইশরাক মনে করছেন যেহেতু আদালতের রায় তার পক্ষে আছে, তিনিও দায়িত্ব পালন ধরেন আদালতের রায় পক্ষেই আছে। শপথের জায়গা সেটি এখন কি আদৌ আদালত চাইলেও, আদালতের রায় তার পক্ষে থাকলেও সরকারও কি তাকে শপথ পড়াতে পারবে? কারণ ওই মেয়াদ তো শেষ। ওইটাই বললাম যে এখন যেটা আইনগত জটিলতা সুরাহা করার বিষয়, তখন দুটো বিষয় সুরাহা করার প্রশ্ন আসবে এখন। একটা হলো মেয়াদ চলে গেলেও আসলে সরকার এটা পারবেন কিনা, এই লিগ্যাল ডিসপিউটটা এই সিদ্ধান্তটা কে দেবে? যে ওনাদের যে আইনজীবীরা আছেন বা দরকার হলে তাদেরকে এই বিষয়ে আদালতে যেতে হবে সরকারকে, এক ব্যাখ্যার জন্য। দুই হলো তারা যে সার্কুলার দিয়ে প্রশাসক দিয়েছিলেন সেইটার ফলে এই পুরা প্রক্রিয়াটা আসলে ইনফ্রাকচুয়াস হয়ে গিয়েছে কিনা, যে এখন এই পরিস্থিতিটাই তো আর আপনার ওই রকম নাই যে কোথাও মেয়র থাকবেন বা কেউ দায়িত্ব গ্রহণ করবেন, শপথ ইত্যাদি। এই প্রক্রিয়াটা আসলে ইনফ্রাকচুয়াস হয়ে গেল কিনা এই উদ্ভূত পরিস্থিতি, সেইটা একটা বড় প্রশ্ন থাকছে এখন। এই রকম প্রেক্ষাপটে যদি শপথ উনি না নেন তাহলে আসলে ওনার এই মেয়র হিসেবে দায়িত্ব পালনের যে বিষয়টি, সেটি কিন্তু একটা আইনগত প্রশ্নের মধ্যে থেকে যাচ্ছে। তার কারণ হলো আপনার রাষ্ট্রের তো কিছু নিয়ম কানুন আইন আছে এবং সিটি কর্পোরেশনের আইনেও বলা আছে যে শপথ পড়ার পরেই আপনি মেয়র থেকে এই রকম জায়গাটা থেকে আসলে আপনি আমাদেরকে ভাবতে হবে যে আইনের সাথে
সাংঘর্ষিক অবস্থানে আসলে এইরকম একটা অবস্থান নেওয়া যায় কিনা, সেটা একটা বিষয়। তবে এটা তো সত্যি যে তার একটা রাজনৈতিক এক্সপেকটেশন আছে, তার রাজনৈতিক একটা অবস্থান আছে, তার হয়তো রাজনৈতিক, তার দলেরও হয়তো একটা এক্সপেকটেশন তার বিষয়ে আছে। তো সুতরাং সব মিলিয়ে পরিস্থিতিটা এইরকম যে আইন এবং তাদের রাজনৈতিক অবস্থান, উনি হয়তো, আমি যদি যে কথাটা বলি যে ওনাকে যদি আপনি ডিফ্যাক্টো মেয়র বলেনও, তাহলে ডিজুর প্রশ্নটা কিন্তু থেকে যাবে। অর্থাৎ জন আকাঙ্ক্ষার ব্যাপারটা যদি আপনি ধরেনও, তাহলে আইনগত জটিলতার জায়গাটা কিন্তু থেকে যাচ্ছে। তো সুতরাং এইটার একটা সম্মানজনক সুরাহা হওয়া দরকার। সেই সুরাহাটা কি এখন কোর্টের কাছে, মানে আদালতের কাছে? এটা দুই পক্ষকেই ভাবতে হবে। তার কারণ হলো এই যে ট্রাইব্যুনালের যে রায়, সেই রায়টা আসলে ইনফ্রাকচুয়াস হয়ে গেল কি না, সেই প্রশ্নটা তো আসলে সামনে বা আরেকটা উচ্চ আদালতে নিয়ে যে সুরাহা করা হয়নি। তার মানে এখন আদালতের তারা এই ব্যাখ্যা চাইতে পারেন যে যেহেতু ট্রাইব্যুনাল রায় তার পক্ষে ছিল, অতএব এখন যদি শপথ নেন, শপথের পরে 5 বছর তিনি মেয়র থাকবেন, এরকম দাবি করতে পারেন। যে আপনার একটা জটিলতা, আপনি সেটা আইনগত ইস্যু থেকে বড় ইস্যু হলো যে সেক্ষেত্রে আপনার যখন সব নির্বাচনগুলো হবে, তখন আলটিমেটলি এই জটিলতা থেকে আপনি আবার কিভাবে বের হবেন, সেই প্রশ্নটা তখন পুরো জিনিসটাই আসলে একটা প্যাচ লাগানো আর হ্যাঁ, একটা আইনগত এবং রাজনৈতিক যে বিষয়গুলো, সেগুলো একটা জটিলতার মধ্যে পড়েছে। আমার মনে হয় যে পক্ষগুলোকে বসে এটা হয়তো ঠিক করতে হবে, সুরাহা করে এর একটা মানে শান্তিপূর্ণ সুরাহা এরকম হয় কিনা। যদিও সরকার এখন এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার প্রস্তুতিতে নেই, কিন্তু যদি ইশরাক হোসেন এখন, যেহেতু উনি দক্ষিণে খুবই জনপ্রিয় নেতা, ওনার বাবাও মেয়র ছিলেন, ফলে যদি এখন নতুন করে নির্বাচনটা হয়ে যায়, যেহেতু এই পরিষদের মেয়াদ শেষ, নির্বাচনটা হয়ে গেলে তো উনি এখান থেকে জয়ী হয়ে আসবেন। নির্বাচন হয়তো একটা আপনার হ্যাঁ ইন্ডিভিজুয়াল একটা আপনার মেয়র ইলেকশন কোনো একটা সিটি কর্পোরেশনে হতেই পারে, সেটা আইনগত কোনো জটিলতা নেই, সরকার চাইলেই। কিন্তু আসলে সরকার এই পর্যায়ে আছেন কিনা, কারণ হলো একটা নির্বাচন আয়োজন, হঠাৎ করে একটা স্থানীয় নির্বাচন উনি দেবেন কিনা, স্থানীয় হলেও, আর বিশেষ করে ঢাকা সিটির মতো যেখানে ডেন্সলি পপুলেটেড, বিপুল সংখ্যক ভোটারের ব্যাপার আছে, ভোটার লিস্ট ঠিক আছে কিনা, এবং ওই এলাকায় যে নির্বাচন করবেন সবগুলো প্রস্তুতি। ইলেকশন তো আসলে অনেকগুলা ইস্যুর সঙ্গে সম্পৃক্ত, আইন শৃঙ্খলা, ইলেকশন বুথ কেন্দ্র, আপনার কি বলে ভোটার লিস্ট, এই সব ব্যাপারগুলো আসলে প্রিপেয়ার্ড অবস্থায় আছে কিনা, সেই বিষয়গুলো তো থাকবে।